আজ আপনাদের সামনে ঘটনা বলার জন্য আসছেন আপনাদের সকলের প্রিয় প্রফেসর রয়। উনি ওনার ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে আজ আপনাদের জন্য ঘটনা বলবেন আপনাদের সামনে। তো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবং উনি যে ঘটনাটা বলবে সেটা কিন্তু সত্যি একটা ভীষণ ভয়ঙ্কর ঘটনা রাজারহাটের মধ্যে। এবং ওনার ঘটনাটার পরে আমি আপনাদেরকে একটা ঘটনা শেয়ার করব, যেটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। তো কেউ কোথাও যাবেন না, প্রত্যেকে দুটো ঘটনায় মন দিয়ে শুনুন। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু এরকম ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন, শিখতে পারবেন এবং অনেক বিপদ থেকে নিজেদেরকে এবং নিজের প্রিয় মানুষদেরকে বাঁচাতে পারবেন। তো চলুন বন্ধুরা, সরাসরি আজকে চলে যাই প্রফেসর রয়ের কাছে। ওনার মুখ থেকেই সেই ভয়ঙ্কর ঘটনাটা শুনে নিই। হ্যালো সবাইকে, আমি প্রফেসর রয় আবার বেশ কিছুদিন পর চলে এলাম। আপনারা সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই। বেশ অনেক দিন পর এলাম, আর আপনারা জানেনই যখন এলাম তখন নিশ্চয়ই এমন কিছু একটা ঘটনা আমার কাছে আছে বা যেটা আজ শোনাতে চলেছি আপনাদের, সেটা অবিশ্বাস্য এবং প্রচণ্ড অদ্ভুত একটি ঘটনা। এবং ঘটনাটি ঘটে চলেছে বা বলা ভালো চলছিল জাস্ট শেষ মাস অবধি বা লাস্ট মান্থ অবধি ঘটনাটা চলেছে। এবং যার সঙ্গে ঘটনাটা ঘটেছে সে এবং তার ফ্যামিলি তারা কিন্তু এখনও ফুললি টর্মেন্টেড। তো আমি যে ঘটনার কথা বলছি ঘটনাটা কলকাতায় ঘটেছে এবং ঘটেছে খোদ রাজারহাটে। এবং এই ঘটনাটা আমি জানতে পেরেছি আমাদের ফ্যামিলি রিলেশনশিপেই, ফ্যামিলি ফ্রেন্ডস বলতে পারেন, একজনের কাছ থেকে। যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তার নাম রাজীব ঘোষাল। ওনার নাম প্রকাশ করতে কোনো অসুবিধে নেই, তাই নামটা প্রকাশ করলাম। অ্যাড্রেস, একদম অ্যাকচুয়াল অ্যাড্রেসটা আমি বলতে পারবো না, তবে ঘটনাটা যখন আমি বলবো তখন আপনাদেরকে আমি কিছু ইন্ডিকেশনস দেব, যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আমি ঠিক কোন বাড়িটা বা কোন জায়গাটার কথা উল্লেখ করতে চলেছি। তো আর বেশি দেরি না করে আমি মূল ঘটনায় চলে যাব। আজকের ঘটনাটা কিন্তু একটা বাড়িকে কেন্দ্র করে। তো আমি একদম শুরু থেকে শুরু করছি। রাজীব ঘোষাল বা রাজীববাবু আমাকে যেভাবে ঘটনাটা ন্যারেট করেছেন আমি কিন্তু তার মুখ থেকে ঘটনাটা শুনেছি, মানে ইটস এ ফার্স্ট পার্সন স্টোরি। তো যার সঙ্গে ঘটনাটা ঘটেছে আমি তার কাছ থেকে শুনে বলছি, মাঝখানে কিন্তু কোনো মিডলম্যান নেই, যার ফলে আমরা ঘটনাটা কিন্তু কোনোভাবে বিকৃত বা ঘটনাটা কিন্তু কোনো রং চড়ানো হয়নি বলেই ধরে নেওয়া যাবে। এবং রাজীববাবু যে মুহূর্তে আমাকে ঘটনাটা শোনাচ্ছেন, অতএব শোনাচ্ছেন হচ্ছে এই এপ্রিল মাসের শেষ বা মে মাস নাগাদ উনি ঘটনাটা আমাকে শোনাচ্ছেন। তখন কিন্তু উনি খুবই টর্মেন্টেড এবং উনি কিন্তু খুবই হতাশাগ্রস্ত এবং প্রচণ্ড ভেঙে পড়েছেন। সেই অবস্থায় আমি এক্সপেক্ট করব যে সেই মুহূর্তে কেউ কিন্তু বানিয়ে কোনো রকম কথা আমাকে বলবে না। তো সেইভাবে ধরে নিয়ে আমরা এগোচ্ছি। তো আজকে ঘটনাটা এতটাই অদ্ভুত এবং আপনারা এত লোক রাজারহাটের থেকে শুনছেন, আপনারা যারা রাজারহাট থেকে শুনছেন, চিনার পার্কের আশপাশ থেকে শুনছেন কালী পার্ক এরিয়া থেকে শুনছেন, তারা জোড়া মন্দির এরিয়া থেকে শুনছেন, পুরো যে এরিয়া থেকে শুনছেন তারা
আশা করি খুবই রিলেট করতে পারবেন। তাই বলবো স্কিপ না করে পুরো ঘটনাটা ভালো করে শুনবেন এবং প্রতিবারের মতোই বলবো যে অবশ্যই জানাবেন আপনার মতামত। আপনার মতামত আগের ঘটনায় আপনারা দিয়েছিলেন বলেই কিন্তু আবার ফিরে আসা। আপনারা যদি লেখেন যে আপনারা শুনতে চান ঘটনা আরও এবং কমেন্টস করেন, লাইকস করেন, আমি কিন্তু সেটা কিন্তু লক্ষ্য রাখি। যদি কমেন্টস যদি আমি দেখতে পাই বা আমি শুনতে পাই বা জানতে পারি বা নিজেও যদি দেখি যে আমাকে গল্প বলার জন্য আগ্রহ প্রকাশ করা হচ্ছে বা সেই রকম কমেন্টস আসছে সেই সংখ্যক, তাহলেই কিন্তু আমি রেকর্ড করার একটা চেষ্টা করব। না হলে রেকর্ড করার কোনো অর্থ হয় না আমার বিজি স্কেডিউল থেকে বার করে। তো আর দেরি না করে আমি ঘটনাটা শুরু করছি। আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন, তাহলে সবাই যারা এই চ্যানেলটি যারা চালাচ্ছেন তারাও একটা ইন্সপিরেশন পায়, একটা অ্যাসপিরেশন পায়। খুবই দরকার ওদের জন্য এটা। তো ঘটনাটা শুরু করছি। রাজীববাবুর সঙ্গে যে ফ্যামিলি ফ্রেন্ডের রিলেশনশিপ রয়েছে তার নাম আমি উল্লেখ করতে পারবো না। তো তিনি একদিন আমাকে ফোন করে বলছেন যে রায়বাবু, এই হচ্ছে ব্যাপার, একজনের সঙ্গে এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটে চলেছেন। তো আপনি যেহেতু এই ধরনের ঘটনা শুনতে বা জানতে বা এক্সপিরিয়েন্স করতে বা ইনভেস্টিগেট করতে খুবই ভালোবাসেন, তাই আপনাকে কিন্তু আমি ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিচ্ছি। তো এইভাবে রাজীববাবুর সঙ্গে আমার যোগাযোগটা হয়। তো প্রথম দিন রাজীববাবুর সঙ্গে আমার ফোনেই কথাবার্তা হয়। রাজীববাবু আমাকে কিছুটা কথা ফোনে এবং অনেকটা ভিডিও কলেও অনেক কিছু দেখানোর চেষ্টা করেন। সেই ফুটেজগুলো বা ভিডিও রেকর্ডিং আমার কাছে নেই, কিন্তু আমি চেয়েছি কিছু ছবি বা কিছু ভিডিওস আমি চেয়েছি, যদি পাওয়া যায় ভবিষ্যতের কোনো ঘটনার সঙ্গে আমি সেই ছবি বা ভিডিওগুলো আপনাদেরকে করে দেবো, বা আমি দেখবো যদি চেষ্টা করা যায়, যদি ছবি বা ভিডিও আমি পাই তাহলে আমি পাঠিয়ে দেবো। তাহলে হয়তো এই ঘটনাটার সঙ্গেই হয়তো আপনারা এগিয়ে গিয়ে হয়তো দেখতে পাবেন। বাট এই মুহূর্তে আমি জানি না যে আমি ভিডিও বা ছবিগুলো সঠিক সময় পাবো কি না। তো রাজীববাবু যেটা আমাকে বলছেন যে ওনারা দিল্লি থেকে ওনারা কলকাতায় বদলি হয়ে আসেন এবং উনি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং উনি রাজারহাটের একটা ভালো লোকেশন, কাছাকাছি লোকেশনের মধ্যে একটা ঘর খুঁজতে চান। এবং আমরা জানি যে অনেকেই যারা দিল্লি থেকে বা যে কোনো জায়গা থেকে যারা কলকাতায় শিফট হয়ে আসেন, এবং বলা উল্লেখযোগ্য যে রাজীব ঘোষাল বাবুর উনি বাঙালি হওয়া সত্ত্বেও ওনারা কিন্তু মূল বাড়ি কিন্তু কলকাতায় নয়, ওনারা কিন্তু উত্তরবঙ্গের লোক এবং তার জন্য ওনাদের কলকাতায় বিশেষ কোনো নিজস্ব ঠিকানা বা নিজস্ব বাড়ি নেই বা ছিল না। যার জন্য যখন ওরা দিল্লি থেকে এখানে ওনারা শিফট হয়ে আসেন, ওনারা বলতে উনি, ওনার ওয়াইফ এবং ওনার একটি মেয়ে, এই হচ্ছে ওনার ফ্যামিলি। এবং ওনার মেয়ে কিন্তু খুব বড় নয়, মেয়ে হচ্ছে ক্লাস 6-এ পড়ে। তো ওরা যখন কলকাতায় শিফট হয়ে আসে, তো খুব তাড়াতাড়ি উনি চেষ্টা করেন যে একটা ঘর খুঁজে নেওয়ার জন্য ওনাদের বাজেটের ভেতর। তো এরম করতে গিয়ে ওনাদের খুব পছন্দ হয় যে হলদিরাম সাইডটা বা রাজারহাটের যে মূল অংশটা বা চিনার পার্ক এরিয়াটা ওনাদের পছন্দ হয়। ওখান থেকে খুব সহজে উনি অফিস যেতে পারবেন, এই ভাবেন উনি। তো এই করতে করতে ওনারা একটা বাড়ি খুঁজে পান, অনেক বাড়ি দেখেন এবং তারপরে একটি বাড়ি ওনার পছন্দ হয় এবং সেটা খুবই কনসিডারেবল একটা রেটে পাওয়া যাচ্ছিল এবং বাড়িটা বেশ বড় বাড়ি ছিল এবং পুরনো বিল্ড, কিন্তু বাড়ির ভেতর যে স্কোয়ার ফিটটা সেটা যথেষ্ট বড় ছিল। এবং সেটা উনি পান হচ্ছে যে সলুয়ার যে বাজারটা আছে, আমরা জানি যদি আমরা চিনার পার্ক থেকে টুয়ার্ডস যদি আমরা চৌমাথার দিকে এগোই তাহলে আমরা জানি যে সলুয়া বলে একটা অংশ পড়ে। সেই সলুয়ার বাজার ওখানে খুব পপুলার। তো সলুয়ার বলে একটা অংশ পড়ে এবং সামনে বাজার দেখেও ওনার মনে হয় যে এখান থেকে বাজার করতেও খুবই সুবিধা হবে। তো সলুয়ার বাজার থেকে টুয়ার্ডস যেদিকে যদি আমরা যাই, ইসের দিকে আমরা যদি চৌমাথার দিকে যাই, তাহলে সলুয়ার বাজার থেকে একটা লেফটে একটা রাস্তা ঢুকে যাচ্ছে। সেই রাস্তা ঢুকে যাওয়ার পরে কিছুটা এগোলে ডান হাতে একটা বাড়ি পড়ে। বাড়িটা কিন্তু মানে বাড়ি বলবো না, এটা ফ্ল্যাট এবং ফ্ল্যাট হিসাবে বানানো, কিন্তু এটা কিন্তু অনেক পুরনো বিল্ড। মানে হচ্ছে যখন রাজারহাটের এই অংশটা যখন তৈরি হচ্ছিল একদম প্রথম দিকের, যখন এই আরসালান, আমিনিয়া বা এই যে সামনের এগুলো যখন কিছুই তৈরি হয়নি, তখন থেকেই কিন্তু এই বাড়িটা কিন্তু ছিল বা এই ফ্ল্যাটটা ছিল। ফ্ল্যাটটা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা কিন্তু ছিল। এটা কমপ্লেক্স নয়, এটা স্ট্যান্ডঅ্যালোন 3তলা একটা বাড়ি সেটা ছিল। কিন্তু যেহেতু প্রথম দিকে তৈরি হয়েছে এবং আনপ্ল্যান্ড অবস্থায় তৈরি হয়েছে, বাড়ির সামনের রাস্তাটা খুব একটা চওড়া নয়,
যার জন্য ওখানে গাড়ি ঢোকাতে বা বের করতে কিন্তু খুব একটা অসুবিধা হয়। সেটা একটা নেগেটিভ পয়েন্ট ছিল, কিন্তু উনি সে সময় ওটা ভাবেননি। বেশ ভালো সস্তায় এবং খুব তাড়াতাড়ি একটা অত বড় স্কোয়ার ফিটটা খুব বড় ছিল, পুরনো বাড়ি যেহেতু, সেসব দেখে এবং ওখান থেকে লোকেশন কতটা ভালো সেই জায়গাটা দেখে, সামনে বাজারঘাট দেখে, সব কিছু দেখে ওনার জায়গাটা পছন্দ হয়ে যায় এবং ওনারা কিন্তু ফ্ল্যাটটা নিয়ে ফেলেন। তো ফ্ল্যাটটা যখন ওনারা থাকতে শুরু করেন তখন কিন্তু ওদের কোনো রকম অসুবিধা হয়নি, এবং বলা উল্লেখযোগ্য যে ওনারা কিন্তু এই ফ্ল্যাটটায় থাকতে শুরু করেন হচ্ছে জানুয়ারি মাস থেকে শুরু, মানে জানুয়ারি 2025, এই জানুয়ারির মাঝামাঝি সময় থেকে ওনারা কিন্তু এই জায়গাটা থাকতে শুরু করেন। তো রাজীববাবু যেটা আমাকে বলছেন সেটা হচ্ছে যে ওনার নিজের অনেক সময় রাতে জেগে কাজ করতে হয়, মানে রাতে অনেকটা সময়, প্রায় 12টা, 12:30, 1টা অবধি ওনাকে অনেক দিনই কিন্তু কাজ করতে হয়, কারণ উনি যে কোম্পানিতে কাজ করেন এবং উনি যে প্রজেক্টে কাজ করেন তার একটা অনসাইট সাপোর্ট চলে, এবং তিনি একটি ইউএস বেস প্রজেক্টের সঙ্গে কাজ করেন যিনি উনি বলছিলেন, তার জন্য ওনাকে কিন্তু অনেকটা রাত অবধি, ইন্ডিয়াতে অনেকটা রাত অবধি কিন্তু সাপোর্ট দিতে হয় বা অ্যাভেলেবেল থাকতে হয়। তো উনি এর জন্য একটা ঘরও খুঁজছিলেন, যাতে একটা আলাদা সেপারেট একটা রুম থাকবে যেটাকে উনি নিজের অফিস হিসাবে ইউজ করতে পারবেন, যাতে বাচ্চার বা মেয়ের বা ওয়াইফের ঘুমের কোনো অসুবিধা না হয় বা ওদের কোনো পড়াশোনার অসুবিধা না হয়, এর জন্য উনি নিরিবিলিত যাতে কাজটা করতে পারেন। তো উনি যে ঘরটা বেছেছিলেন সেই ঘরটা যে একটা গলি আছে, মানে রাস্তার দুটো সাইড, মানে বাড়িটার দুটো সাইড আছে, দুটোর দিকে রাস্তা আছে, যেহেতু ওটা একটু শুরুর দিকের প্রপার্টি, তো দুদিকে রাস্তা আছে। একটা রাস্তা ভীষণ সরু, একটা রাস্তা আছে যেখান থেকে গাড়ি ঢোকা সম্ভব। তো ভীষণ সরু যে রাস্তাটা, সেই রাস্তাটার অপোজিট দিকেও কিন্তু বাড়ি আছে, মানে উনি যখন যে ঘরটাতে বসে অফিসের কাজ করেন বা করতেন, সেই বাড়িটার সেই ঘরটার জানলা দিয়ে যদি তাকানো যায় তাহলে কিন্তু উল্টো দিকে কিছু দূরেই আরেকটি কমার্শিয়াল বিল্ডিং বা ওই টাইপের কিছু একটা বিল্ডিং আছে ওখানে, যেটা দেখতে পাওয়া যায়, এবং দুটোর মাঝখানে একটা সরু রাস্তা রয়েছে। এবং সেই যে বিল্ডিংটা সেটা ভেঙে কিন্তু এখন এই মুহূর্তে কারেন্টলি একটা কাজ চলছে। তো এর বেশি আমি কিছু বলবো না, এর থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আপনি কোন বাড়িটার কথা বলছি। তো এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখা যায়, এবং উনি অনেকদিন ধরে রাত্রিবেলা বসে ওখানে কাজ শুরু করেন। তো রাজীববাবু বলছেন যে এই বাড়িতে ঢোকার পরে ওনাদের বেশ ভালোই লাগছিল, কোনো কিছুই কোনো ট্রাভেলসাম ছিল না, কিন্তু রাত্রিবেলা যখন উনি কাজ করতে বসতেন এবং বাকিরা যখন ঘুমিয়ে পড়তো তখন উনি লাইট অফ করে শুধুমাত্র নিজের ঘরেই নিজের এই সাথে লাইটটা অন করে বাড়িটা হালকা ডিম করে উনি কাজ করতেন। ওনার একটা অদ্ভুত ফিলিং হওয়া শুরু হয়, এবং শুরু হয় হচ্ছে এই বাড়িতে মুভ ইন করার প্রায় 7-8 দিন পর থেকেই ওনার এই অদ্ভুত ফিলিংটা শুরু হয়। এবং তিনি যেটা ফিল করতে থাকেন, ওনারা মনে হয় যে এই যে বাড়িটার যে ঘরটার যে উল্টো দিকের যে বিল্ডিং, যেটাতে কেউ বসবাস সেই মুহূর্তে করছে না, বা আশেপাশে বা ইভেন বারান্দাটা, মানে এই যে ফ্ল্যাটের যে ঘরটায় উনি বসে কাজ করছেন তার বাইরে একটা ছোট্ট কানেক্টেড বারান্দা আছে, যেটা আবার মেন বেডরুমের সঙ্গেও কানেক্টেড। তো সেই বারান্দাটা তো ওনার একদম সরু একটি বারান্দা আছে, বারান্দায় গ্রিল দেওয়া রয়েছে। উনি যেটা বলছেন যে উনি বলছেন যে ওনার প্রতি রাত্রিবেলা করে মনে হওয়া শুরু হয়, বিশেষত রাত্রি 12টা ক্রস করে গেলেই, এবং ওনার যদি কোনো কলস না থাকে, উনি যদি এমনি বসে কাজ করেন, ওনার মনে একটা ভয় আসা শুরু হয়, ওনার ভয় লাগতে শুরু করে। কিন্তু ওনার কিন্তু কোনো এই বিষয়ে কোনো ভয় বা এই ধরনের ওনার কিন্তু কোনো পূর্ব অভিজ্ঞতা কিছুই নেই। তা সত্ত্বেও ওনার কেমন গাটা শিরশির করতে থাকে, এবং ওনার মনে হয় যে বোধহয় বারান্দায় বা বারান্দার বাইরে কেউ একটা আছে, কারো একটা উপস্থিতি ওনার প্রতি মুহূর্তে মনে হতে শুরু হয়। তো এইভাবে 3-4 দিন হওয়ার পর ওনার মনে হয় যে না, এইটাকে এভাবে বাড়তে দেওয়া চলবে না, তো ওটাকে একবার না একবার ওনাকে বাইরে গিয়ে একবার দেখতে হবে ব্যাপারটা কি হচ্ছে। উনি কিছুই আসলে নেই, কিন্তু এটাকে ফেস করলে এই প্রবলেমটা মিটে যাবে। তো উনি বাইরে গিয়ে ভালো করে দেখেন, এবং বলা এখানে প্রয়োজনীয় যে ওই দুটো বাড়ির মাঝখানে, মানে অপোজিট সাইডের বাড়িটা আর এই সামনের বাড়িটার মাঝখানে যে সরু রাস্তা, এবং ওনারা নিয়েছিলেন হচ্ছে যে ঘরটা, সেই ঘরটা হচ্ছে 3 তলায়, মানে একদম উপরেরটা, এবং 3 তলায় ওনার ঠিক
কাছাকাছি দিয়েই, সামনে দিয়েই কিন্তু বেশ কিছু কেবলের তার, কিছু ইলেকট্রিকের তার, এসব তারও গেছে। তো উনি বাইরে গিয়ে যেটা দেখতে পাচ্ছেন, বাইরে গিয়ে যেটা দেখলেন একদিন, অনেকক্ষণ ধরে এদিক ওদিক তাকালেন, কিছুই দেখতে পেলেন না। তারপর ওনার হঠাৎ করে একটা চোখ গেল, উনি দেখলেন যে একটা বাঁদরের মতো কিছু একটা প্রাণী, যে প্রাণীটা অপোজিট সাইডের যে তারগুলো রয়েছে বিল্ডিংয়ের সামনে, তার উপর, তার ফাঁক দিয়ে, যে উল্টো দিকের যে কোনো একটা বাড়ির যে তার যে জানলার যে কার্নিশ বলবো না, উপরে যেটা সানসেটটা থাকে, ওই সানসেটের মধ্যে পা ঝুলিয়ে, সানসেটের ওপর পা ঝুলিয়ে একটা বাঁদরের মতো একটা ছোট শিশু সাইজের কিছু একটা যেন বসে আছে, এবং অন্ধকারে কিন্তু তার মুখটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু কিছু একটা জিনিস, প্রাণী, যে তার আকৃতিতে ছোট এবং তার দুটি পা ঝুলছে এবং মৃদু মৃদু দুলছে। এবং উনি যখন অন্ধকারে ওনার চোখটা সয়ে যায়, উনি দেখতে পান যে একটা ছোট্ট বাদরও বলা যায় না, একটা বাচ্চার মতো ছোট একটা জিনিস, যেটা সানসেটের ওপর বসে হালকা হালকা পা দোলাচ্ছে এবং ওনার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং কোনো ফিচার, মানে নাক, মুখ, কিছু বোঝা যাচ্ছে না অন্ধকারের মধ্যে, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা চোখ, দুটি চোখ ওখানে আছে এবং একটা অবয়ব বা একটা আকৃতি ওখানে রয়েছে। এবং সেই আকৃতিটি ওনার দিকে, রাজীববাবুর দিকে ঠায় তাকিয়ে রয়েছে। এটা দেখা মতো রাজীববাবু প্রচণ্ড ভয় হয় এবং ওনার মানে শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে যায় ভয়ের। এবং আপনারা ভেবে দেখুন, আপনি যদি কোনোদিন জানলা দিয়ে দেখতে পান এটা অদ্ভুত ছোট বাচ্চার মতো প্রাণী দূরে একটা কালভার্টের ওপর বসে বা একটা সানসেটের ওপর বসে আপনার দিকে তাকিয়ে আছে, তখন আপনাদের কীরকম অনুভূতি হবে? উনি প্রচণ্ড দ্রুত ঘরে ফিরে এসে দরজাটা বন্ধ করে দেন এবং তারপরের দিন এই ঘটনাটা কিন্তু নিজের স্ত্রী বা ওয়াইফ কাউকেই বলেন না। এর পরের দিন রাত্রিবেলা ওনার প্রতি মুহূর্তেই মনে হয় যে এই ব্যাপারটা নিশ্চয়ই ভুল দেখেছি আমি চোখে, মানে এই ঘটনাটা এক্সিস্ট হয়নি, আমি ভয়ের ভিতর ছিলাম, এটা হতে পারে না। তো এইভাবে ভেবে সেদিন উনি বাইরে যান না। তার পরের দিনও কিন্তু প্রতি মুহূর্তে কাজ করার সময় মনে হয় বোধহয় সেই প্রাণীটি ওনার দিকে তাকিয়ে রয়েছে বা পিছনে হয়তো আছে, বা ও আবার বারান্দায় চলে এলো না তো, এই একটা ভয় ওনার মনের ভেতর প্রচণ্ডভাবে আসতে শুরু হয়। তখন উনি কি করেন, ওনার মনে হয় না এই ভয় থেকে দূর হতে হবে, আবার ওনার মনে হয় যে এটা হয়তো সত্যিকারেরই আমার মনেরই ভুল ছিল, আমি চোখে ভুল দেখেছি, বা কোনো একটা হয়তো বাঁদরই হয়তো সেদিন এসে বসেছিল, এটা কোনো ভৌতিক কাণ্ড বা কোনো রকম অলৌকিক কোনো কাণ্ড নয়। এইভাবে উনি জানলার দরজাটা একটুখানি ফাঁক করে দরজা দিয়ে দেখার চেষ্টা করেন ফাঁক দিয়ে, কিন্তু ওই দরজার ওইটুকু ফাঁক দিয়ে ওটা দৃষ্টিতে আসছিল না, ওনাকে দরজাটা আরেকটু খুলতে হয়। দরজাটা আরেকটু খুলে যখন উনি ঘর থেকে পুরোপুরি বাইরে না বের হয়ে যখন উনি ওই জায়গাটা দিয়ে তাকান, তখন উনি স্পষ্ট দেখতে পান কিছুক্ষণ পর যে ওইখানে আবার সেই প্রাণীটি পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে আছে, এবং এখন ওই ছোট্ট প্রাণীটি মাথাটা আস্তে আস্তে দুলছে। এবং যখন উনি আরেকটু ভালো করে দেখার চেষ্টা করেন যে উনি কি সত্যি চোখের ভুল দেখছেন, অন্ধকারের মধ্যে কোনো পাতা বা কিছু কাপড় বা কিছু একটা দেখছেন না তো, তখন সেই মুহূর্তেই ওই প্রাণীটি ওনার দিকে ঠায় তাকিয়ে একটা বিটকেলভাবে ভেঙচি কেটে দেন বা হেসে দেন। সেই বিকৃত হাসি দেখে বা ভেঙচি কাটা দেখে ওনার প্রায় সেন্সলেস হওয়ার মতো অবস্থা। ওনারা বুঝতে পারেন যে এটা কোনো বাঁদর নয়, এটা একদম যেরকম উনি যে ডিসক্রাইব যেভাবে আমাকে করছেন, যে বামন যেরকম হয় সেরকম অদ্ভুত টাইপের একটা বামন, যে সানসেটের ওপর বসে ওনার দিকে তাকিয়ে ভেঙচি কাটছে রাত্রি 12:30টার সময়, এবং তার মাথার সাইজটি অনেকটি বড়, এবং ওটা দেখার পর ওনার রক্ত প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা। উনি কোনো রকমের দরজা ঘরে ঢোকেন এবং দরজা বন্ধ করে দেন। সেদিন রাত্রিবেলা উনি কাজ করতে পারেননি এবং উনি ঘুমাতেও সেভাবে পারেননি, এবং ওনার প্রতি মুহূর্তে মনে হয়েছে যে এখনও বোধহয় সেই
বামনটি ওনার দিকে তাকিয়ে আছে বা ওনার জন্য ওয়েট করছে। এর পরের দিনও উনি, রাজীববাবু বলছেন যে উনি বাড়ির কাউকে কিন্তু এই কথা বলেন না, বাড়ির কাউকে ইনি সম্পর্কে জানান না, কারণ অতিরিক্ত এটা ওনাদের মধ্যে ভয়ের সৃষ্টি করতে পারে। কিন্তু সকালবেলা উঠে উনি সেই রাস্তাটায় গিয়ে উনি কিন্তু ওই কালভার্টটা দেখেন এবং পরিষ্কার দেখতে পারেন যে উনি ভুল দেখেননি। ওই সানসেটটা কিন্তু রয়েছে, ওই সানসেটটা রয়েছে, ওই জানলা, ওই গ্রিলের মতো অপশানটাও রয়েছে, সামনে তারগুলোও রয়েছে, কিন্তু উনি তার মানে ভুল দেখেননি। এইবার উনি ভাবেন যে উনি কিছুদিন অপেক্ষা করবেন, তারপর উনি দেখবেন যে এরকম আবার দেখা যাচ্ছে কিনা, এবং দরকার পড়লে উনি একটি ছবিও তুলবেন সেই প্রাণীটির। কেননা ওনার মনে হয়েছে যে এটা হতে পারে কোনো একটা অন্য প্রাণী, যেটা এরকমভাবে ফেশিয়াল ফিচার এরকম হয়েছিল, এটার সঙ্গে ভৌতিক কোনো সম্পর্ক নাও থাকতে পারে। এই ঘটনাটা হওয়ার পরের দিন বা 2-3 দিন পরের ঘটনা, উনি একই রকম 12টা সাড়ে 12টা বাজে, উনি প্রায় কাজ শেষ করে আনছেন, এমন সময় উনি, দরজা কিন্তু বন্ধ রয়েছে ঘরের, এমন সময় দরজায়, মানে যে দরজাটি আপনার ব্যালকনির দিকে যায়, সেই দরজাটিতে একটা দুটো করে নক শুনতে পান উনি। দরজাটা একের জন্য ঠক ঠক করছে। আপনি ভেবে দেখুন, এটা আপনার মেইন দরজা নয়, আপনার ব্যালকনির দরজা। পাশে একটা ব্যালকনি রয়েছে বাইরে, সেই ব্যালকনির দরজায়, যেখানে বাইরে গ্রিল লাগানো আছে, সেখানে কেউ একটা দরজাতে ঠক ঠক করে নক করছে। আর তার 2 দিন আগেই আপনি অদ্ভুত দৃশ্য দেখেছেন। আপনি কি করবেন? উনি প্রচণ্ড ভয় পেয়ে যান রাজীববাবু, এবং তিনি সেই ঘর থেকে, মানে অফিস রুম থেকে বেরিয়ে উনি শোবার ঘরে চলে যান। এবং তার পরের দিন ওনার প্রচণ্ড জ্বর আসে, এবং এইবার উনি ওনার ওয়াইফকে পুরো ঘটনাটা খুলে বলেন যে লাস্ট প্রায় সপ্তাহখানেক ধরে ওনার সঙ্গে ঠিক কী ঘটনা ঘটে যাচ্ছে। এবং এটা শোনার পর ওনার ওয়াইফ প্রচণ্ড ভয় পেয়ে যান এবং প্রচণ্ড উদ্বিগ্ন হয়ে যান। মানে ওনার মনে হয় যে হতে পারে যে এটা ওনার স্বামীর মানসিক কোনো গণ্ডগোল ঘটেছে, কারণ এরকম জিনিস তো কেউ বিশ্বাস করতে পারে না। তো ওনার ওয়াইফ বলে, ঠিক আছে, এর পরের দিন, মানে সেই দিনের পরের রাতে যদি তোমার কাজ করার সময় যদি এরকম কোনো আওয়াজ তুমি পাও, যে দরজায় আওয়াজ হচ্ছে, তুমি আমাকে ডাকবে। এখানে আমাকে বলতেই হয় যে ওনার ওয়াইফ যথেষ্ট সাহসী। তো ঠিক তার পরের দিন রাজীববাবু বলছেন যে কাজ করছি, প্রায় 12:30 অবধি কোনো রকম আওয়াজ পাওয়া যায়নি। তো ওনারা দুজনেই খুব নিশ্চিন্ত হন যে এটা পুরোটাই মনের ভুল, বা হাওয়ায় কিছু দুলছিল, বা সেই আওয়াজ মনে হয়েছে দরজার আওয়াজ। কিন্তু 1:45টার সময় যখন উনি প্রায় অফিস বন্ধ করবেন, ওনার ওয়াইফও জেগে রয়েছেন ওনাকে মোরাল সাপোর্ট দেওয়ার জন্য, এই সময় ওনারা দুজনেই স্পষ্ট শুনতে পান যে ওই দরজাটার মধ্যে কেউ যেন জোরে জোরে 4টে লাথি মারল, এবং একদম তলার দিকে। এইটা হওয়ার পর ওনারা দুজনে প্রচণ্ড ভয় পেয়ে যান যে তলার দিকে লাথি মারল কেন। এবার ওনারা কোনো রকমে ভয় পেয়ে একদম সরাসরি ওনারা বেডরুমে চলে যান এবং চুপচাপ শুয়ে থাকেন। রাত প্রায় 3টে, 3:30 নাগাদ হবে, ওনারা ঘুমিয়ে পড়েছিলেন। নর্মাল ক্লান্ত হয়ে যাবে মানুষ ঘুমিয়ে পড়ে। রাজীববাবু বলছেন যে ওনাদের ঘুম কোনো একটা কারণে ভেঙে যায়, এবং ওনারা স্পষ্ট শুনতে পারেন যে কেউ একটা, মানে কিছু একটা বলছে যে থুতু ফেললি কেন, এবং আওয়াজটা মনে হচ্ছে যেন 3-4 রকম গলার মিক্সচার, এবং সে বলছে থুতু ফেললি কেন। এটা খুবই অদ্ভুত বিষয়, এবং এটা প্রথম কথা ওনারা বুঝতেও পারছিলেন না যে এই কথাটার অর্থ কী। এবং আমি যেমন সহজভাবে বলে দিচ্ছি যে ওনারা শুনতে পারলেন থুতু ফেললি কেন,
উচ্চারণটা এতটাই অদ্ভুত ছিল যে এটার পরিষ্কারভাবে যে এটাই বলতে চাইছে সেটা বোঝাটাও অতটা সহজ ছিল না। তবু বেশ কবার নাকি এই সেম সেন্টেন্সটা ওনারা শুনতে পারেন এবং সেখান থেকে ওনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি বলছে থুতু ফেললি কেন। এবং আওয়াজটা কিন্তু খুব বিকৃত ছিল, আওয়াজটা আমি করে শোনাতে পারবো না আপনাদের, কিন্তু মানে একটা কেউ যদি গলা চিপে যদি কেউ বলে কথাটা যে থুতু ফেললি কেন, এরম টাইপের। আমি চেষ্টা করলাম, হয়তো পারলাম না, পারা সম্ভব নয়, এটার কোনো রেকর্ডিং নেই। তো আর তারপরেই একটা বিষাক্ত পৈশাচিক হাসি, এবং সে পৈশাচিক হাসি শুনলে যেটা রাজীববাবু বলছেন যে মানে আপনি ফেইন্টও হয়ে যেতে পারেন, এ ধরনের একটা পৈশাচিক হাসি নাকি ওনারা শুনতে পারলেন। এবং খুবই অদ্ভুত বিষয়, শব্দটা কোথা থেকে আসছে এটা কিন্তু পরিষ্কার করে বোঝা যায়নি। তো ওনারা কিন্তু আর দেরি করলেন না, মানে ওনারা যথেষ্ট বুদ্ধিমান হিসেবে ওনারা বুঝতে পারেন যে কিছু একটা গণ্ডগোল এখানে হয়ে গেছে। এবং এটাও বুঝতে পারছেন না, আমি আপনাদেরকে যত রকম ঘটনা এর আগে শুনিয়েছি ভৌতিক বাড়ির ঘটনা, সেখানে প্রতিটি ঘটনায় কিন্তু বাড়ির ভেতর ঘটে। এই প্রথম আমি একটা ঘটনা শুনতে পারলাম, এতটাই জেনুইন ঘটনা, যেখানে কিন্তু আমি কিন্তু এই বাড়িটিকে, যে বাড়িটায় ওনারা আছেন সেই বাড়িটাকে কিন্তু ভৌতিক বাড়ি বা ভুতুরে বাড়ি হিসাবে বলতে পারি না। কারণ এই ঘটনাটা কিন্তু বাড়ির ভেতর হচ্ছে না, এই ঘটনাটা ঘটছে কিন্তু বাড়ির বাইরে। খুবই অদ্ভুত বিষয়। এবং আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এই বাড়ির আশেপাশেই কোনো একটা ভৌতিক প্রাণী, বা যেটাকে আমার যতদূর মনে হয়েছে যেটা বামন ভূত বা বামন পিশাচ, এবং সেটা কিন্তু এই বাড়ির সঙ্গে কানেক্টেড নাও হতে পারে, কিন্তু কোনোভাবে এই ভদ্রলোকের সঙ্গে কানেক্টেড হয়ে গিয়েছে বা এদের ফ্যামিলির সঙ্গে কানেক্টেড হয়ে গিয়েছে। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে এই জুন মাস, মানে এই মে মাসের শেষের দিকে আমার সঙ্গে ওনার কন্ট্যাক্ট যখন হয়, তারপর থেকে কিন্তু তখনও কিন্তু উনি এই বাড়িটিতে আছেন এবং এটা কিন্তু উনি শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। আরেকবারও উনি দেখতে পেয়েছিলেন ওনার বারান্দা থেকে উঁকি দিয়ে, এবং তারপর থেকে উনি আর সেই চেষ্টাটা করেননি, কারণ ওনার মনে হয়েছে যে এমনও হতে পারে যে দরজাটা খুললে হয়তো একদম দরজা খুলে হয়তো দেখা যাবে বারান্দাতেই ওই সে অদ্ভুত প্রাণীটা আছে। তো এই জিনিসটার, এই চিন্তা ভাবনাটার মেন্টাল প্রেশার উনি নিতে পারেননি, এবং উনি বেশ কিছুদিন ছুটি নেন, এবং ছুটি নিয়ে উনি ভাবেন যে উনি চলে যাবেন, উনি অন্য কোথাও অ্যাটলিস্ট 5-7 দিনের জন্য উত্তরবঙ্গে যে ওনাদের যে পৈতৃক বাড়ি সেখানে গিয়ে ওনারা থাকবেন। তো এই জুন মাসের ফার্স্ট উইক, মানে আমরা এখনও জুন মাসেই আছি, মানে জাস্ট কদিন আগের ঘটনা, ওনারা উত্তরবঙ্গের ওনারা জলপাইগুড়িতে ওনাদের বাড়ি। তো সেইখানে ওনারা যখন চলে যান মাত্র 7 দিনের ছুটি নিয়ে, উনি ভাবেন যে অ্যাটলিস্ট 7 দিন কোনো এসব গণ্ডগোল হবে না, এবং তারপর ওখান থেকে ফিরে এসে উনি বাড়িওয়ালাকেও ব্যাপারটা সম্পূর্ণরূপে জানান। বাড়িওয়ালা ব্যাপারটা কোনো হ্যাঁ বা না বা কিছুই, মানে কেমন কোনো রেসপন্স দেননি, কিন্তু ওনারা বাড়িওয়ালাকে জানিয়ে যান যে আমরা ফিরে এসে কিন্তু 1 মাসের ভাড়া, যেহেতু আমরা 1 মাসের ভাড়া অগ্রিম দেওয়া রয়েছে, আমরা কিন্তু ছেড়ে দেবো, আমরা এখানে থাকবো না। তো ওনারা এই বিষয়ে রাজীববাবুরা আর কিছু চিন্তা করতে চান না, এবং ওনারা সরাসরি চলে যান জলপাইগুড়ির বাড়িতে। এবং জলপাইগুড়িতে বাড়িতে চলে যাওয়ার যখন ডিসিশন ওনারা নেন, তখন আমার সঙ্গে ওনার কথা হয়, এবং আমি বলি ঠিকই ডিসিশন, কোনো অসুবিধা নেই, আশা করি আপনাদের কোনো অসুবিধা আর হবে না, এবং আপনারা ফিরে এসে কিন্তু ওই বাড়িটায় থাকবেন না, দিনের বেলাতেই সমস্ত মালপত্র আপনারা সরিয়ে নেবেন। তো উনি আমাকে ফোন করেন জুন মাসের 5 তারিখ নাগাদ, এবং জুন মাসের 5 তারিখ নাগাদ ফোন করে উনি বলছেন, এবং আমি যখন ফোন করলেন তখন বুঝতে পারলাম যে ওনার গলা পুরো ভেঙে গেছে এবং ওনার মানসিক অবস্থা প্রচণ্ড খারাপ। তখন আমি বুঝতে পারলাম যেটা আমি মনে মনে ভেবেছিলাম বোধহয় ঠিক সেই জিনিসটাই হচ্ছে। কারণ আপনাদেরকে আমি বহুদিন আগে, আমার মনে হয় প্রায় বছরখানেক আগে, আপনাদেরকে আমি বামন জিনের ঘটনা কিন্তু বলেছিলাম। আপনাদের যাদের মনে আছে তাদের অবশ্যই মনে থাকার কথা, আর যাদের মনে নেই তারা আমার পুরনো কোনো এপিসোড শুনতে পারেন, যে বামন জিন কিন্তু অত সহজে কাউকে ছেড়ে যায় না, এবং বামন জিন জেনারেলি কিছু সাধারণ কিছু প্রাপ্তির জন্য
এবং কিছু আর্থিক প্রাপ্তি, যদিও সেগুলো ওদের কী কাজে লাগবে সেটা আমি জানি না। এবং অ্যাকচুয়াল যে সমস্ত বামন জিন হয় তারা কিন্তু হাতে একটা ছোট্ট কমণ্ডলের মতো বাটি নিয়ে ঘোরে। অনেকে ওটাকে স্বর্ণের বাটি বলেও উল্লেখ করে বা সোনার বাটি। এবং সেইখানে ছোটোখাটো টাকা পয়সা, আগেকার দিনে মোহর, ইভেন একটা ধানের দানার জন্য ওরা কিন্তু মানে মনিবের সঙ্গে বা যে বাড়িতে অ্যাকচুয়ালি পালিত, ওই বামন জিন কিন্তু একলা ঘোরে না, বামন জিন যেখানে পালিত হয় তার জন্য কিন্তু সব কিছু করতে পারে। ফলে বামন জিন কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জিনিস। এবার বামন জিন যদি কারোর সঙ্গে একবার অ্যাটাচ হয়ে যায় সহজে কিন্তু ছাড়ার নয়। তো উনি জলপাইগুড়ির যে ওনাদের বাড়ি, সে বাড়িটা কিন্তু যথেষ্ট পুরনো বাড়ি, এবং সেই বাড়িতে যখন উনি চলে আসেন এবং ওনার মাথা থেকে এটা সম্পূর্ণভাবে বার করে দেন, এবং ঠিক সেই দিন রাত্রিবেলা যেদিন ওনারা নিজের পুরনো বাড়িতে মানে পৈতৃক বাড়িতে যখন জলপাইগুড়ির বাড়িতে শুয়ে আছেন, প্রায় রাত 3টে 3:30 নাগাদ ওনার ঘরের প্রত্যেকটা জানলা এবং প্রত্যেকটা দরজায় অদ্ভুতভাবে আওয়াজ হওয়া শুরু হয়, যেন ছোট ছোট পাথর কেউ মারছে। এবং বাচ্চারা যেভাবে হাততালি দিয়ে খিলখিল করে হেসে ওঠে বা পাথর কিছু ছোড়াছুরি করে, বল ছোড়াছুরি করে, সেভাবে যেন পাথর এসে দরজায় লাগছে, জানলায় লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা বিকৃত সেই হাসির আওয়াজ। এবং এখানে উল্লেখযোগ্য শুধুমাত্র ওনারা 3জন নন, এবং ওনার মেয়েও খুবই টর্মেন্টেড হয়ে গিয়েছিল। ওনার যে মানে ফ্যামিলির যে মানে ওনার বাবা বেঁচে আছেন, উনিও কিন্তু শুনতে পাচ্ছিলেন এই ঘটনাটা, দেখতে পাচ্ছিলেন বা শুনতে পাচ্ছিলেন। এবং এতটাই অদ্ভুত এবং ভয়ঙ্কর, এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড গোঙানির এবং 4-5 রকমের মিক্স সাউন্ড, যে থুতু ফেললি কেন, এবং তোকে কিন্তু। এবং তারপরে এভাবে যখন মানে ওরা কিছু করছে না, চুপচাপ আছে, আওয়াজ কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। এবং আলটিমেটলি কী বলছে, এভাবে 2-3 দিন থাকার পরে আবার 2-3 দিন পর আমার সঙ্গে ওনার কথা হয় যে এই থুতু ফেললি কেন ছাড়া অদ্ভুতভাবে বলছে, এবার তোকে খাবো। এবং এইটা শোনার পর আমি কিন্তু ওনাদের বলি যে এবার কিন্তু আপনাদের একটা কিছু ব্যবস্থা করতেই হবে। কারণ আমার এক্সপিরিয়েন্স বলে যে এই বামন জিন যদি কোনোভাবে আপনাদের ওপর চড়াও হয়, যেখানে সে সরাসরি আপনাদেরকে কলকাতা থেকে সরাসরি জলপাইগুড়ি, এদের কাছে কোনো ব্যাপারই নয় এগুলো শুনতে অলৌকিক লাগলেও, যখন কেউ কোনো একটি বস্তুর সঙ্গে, কোনো একটি ব্যক্তির সঙ্গে যখন এই জিন অ্যাটাচ হয়ে যায়, তখন কিন্তু তাকে ফলো করে ফেলে, ঠিক আছে? এবং সে যখন বলছে যে তোকে খাবো, তার মানে লিটারালি হয়তো খাবে না, কিন্তু তার কিন্তু সমূহ বিপদ, তার কিন্তু বিশেষ ক্ষেত্রে যেটা আমি দেখতে পেরেছি যে তার শারীরিকভাবে কিন্তু প্রচণ্ড ক্ষতি হয়। এবং এইটা ভাবার ঠিক 2 দিন পরেই উনি এতই অসুস্থ হয়ে পড়েন এবং উনি বিছানা থেকে প্রায় উঠতে পারেন না, মানে হাতে পায়ে প্রায় বল নেই বললে চলে। উনি জলপাইগুড়ি বাড়িতে আছেন। এবং তখন আমি ওনাদের সঙ্গে, ওনার বাবার সঙ্গে কথা বলি, ওনার ওয়াইফের সঙ্গে কথা বলি, কারণ ওনারা কিন্তু মুখ দিয়ে আর কথা বলছে না, ওনার জিভটা না জড়িয়ে গেছে এবং জিভের রঙটা আস্তে আস্তে কালো হয়ে আসছে। আপনি ভেবে দেখুন, আপনারা সবাই ভেবে দেখুন ব্যাপারটা। আমি বলেছিলাম যে উনি কিন্তু বলছে, জিন কিন্তু বলছে যে এবার তোকে খাবো। এবং এরকম বললে কিন্তু মানে সে যে কি ভয়ঙ্কর তাদের ক্ষতি করে যায় এরা। এবার আমি ওনাদের বললাম যে আপনাদের জলপাইগুড়ি উত্তরবঙ্গ আমার যদ্দূর পরিচয় আছে, ওখানে কিন্তু অনেক ভালো কিছু তান্ত্রিক বা এ ধরনের সিদ্ধ পুরুষ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আপনারা খুব তাড়াতাড়ি কাছাকাছির কোনো মন্দির, এবং স্পেশালি সে যদি কালী মন্দির হয় সেখানে যোগাযোগ করুন। কেননা এই মানে কালীর সাধকদের মধ্যে আমি জেনারেলি দেখেছি যে এই ধরনের যে বামন জিন, এদেরকে তাড়ানোর কিন্তু ক্ষমতা থাকে। তো উনি এতটাই তাড়াতাড়ি ডিটোরিয়েট করছিলেন, মানে সে ভাষায় প্রকাশ করা যায় না। কেননা সেই তারিখে প্রায় 7 থেকে 8 তারিখের পর কিন্তু আমি কিন্তু রাজীববাবুর সঙ্গে আর কথা বলতে পারিনি, কারণ উনি মুখ দিয়ে কথা বলতে পারছেন, উনি জিভটা পুরো জড়িয়ে গেছে এবং কালো হয়ে গেছে। এবং বাড়িতে ডাক্তার চিকিৎসা করছে, কিন্তু ডাক্তার কিন্তু কিছু করতে পারছে না।
তো আমার কথা অনুসারে ওরা খোঁজাখুঁজি শুরু করে এবং পাড়ার মধ্যেও যেহেতু ওরা অনেক পুরনো দিনের বাসিন্দা, খবরটা রটে যায়। এবং যারা জলপাইগুড়িতে থাকেন, আমি প্রপার অ্যাড্রেসটা আপনাদের বলছি না, ওনারা বলতে বারণ করেছেন, আপনারা হয়তো খবরটা শুনেও থাকতে পারেন। এবং এই মুহূর্তের ঘটনা, যেহেতু রিসেন্ট ঘটনা, তো ওনার বাবা যোগাযোগ শুরু করেন এবং করার পরে ওনাদের যে কাছাকাছি একটি কালী মন্দিরে যে সাধক, যিনি আর কি পুজো করেন, ঠাকুরমশাই, ওনারই যোগাযোগ করায় একজন একদম সর্বহারা একজন সিদ্ধ পুরুষের উনি যোগাযোগ পান। এবং সে হচ্ছে একদম শ্মশান সিদ্ধ, এবং শ্মশানেই সে সময় কাটায়, উনি সময় কাটান। এবং সেরকম মানুষের সঙ্গে উনি যোগাযোগ করেন। এবং খুবই অদ্ভুত বিষয়, ওনাকে পুরোটা বলার পর উনি পরিষ্কার একটা কথা জিজ্ঞেস করেন যে ওনার আশেপাশে কোনো মাছের গন্ধ বা কোনো পচে যাওয়া মাছের গন্ধ, বোটকা গন্ধ কি পাওয়া যায়? তখন এরা বলে হ্যাঁ, পাওয়া যায়। তো এটা রাজীববাবুর কাছ থেকে আমি শুনিনি, পরবর্তীতে শুনেছিলাম যে ওনাদের বাড়িতেও কিন্তু একটা পচা গন্ধ পাওয়া যাচ্ছিল ওনারা ছেড়ে যাওয়ার প্রায় 7 দিন ধরে। এবং সে পচা গন্ধের সোর্স খুঁজে পাওয়া যায়নি, ভাবা হয়েছিল যে নর্দমা থেকে আসছে বা কিছু থেকে আসছে, বা একটা পচা গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছিল, যেটা এখন উনি বিছানায় বেডরিডেন হয়ে যাওয়ার পর কিন্তু ওনার আশেপাশে কিন্তু একটা পচা গন্ধ সবসময় বিরাজ করছে। তো এবং তারপরে যখন ওনারা বলেন যে এই থুতু ফেললি কেন শব্দটা বারবার আসছে, তখন উনি বলেন যে এটা কি হয় যে কোনো একটা কারণে উনি বোধহয় ওখান দিয়ে বাড়ি ঢোকার সময় বোধহয় কোনোভাবে থুতু ফেলেছিল রাজীববাবু, এবং সেটা কোনোভাবে এই যে প্রাণীটি তার গায়ে গিয়ে লাগে বা কিছু হয়। কারণ এই ধরনের যে বামন জিনরা থাকে, এরা কিন্তু একটু নর্দমা বা একটু নোংরা জায়গাতেও মাঝে মাঝে থাকে। তো কোনোভাবে গিয়ে এর গায়ে লাগে এবং সেটা এর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু এর সঙ্গে স্টিক করে যায় বা এর সঙ্গে আটকে যায়। তো এটাকে কী করে তাড়াতে হবে? এটা তাড়ানোর জন্য যা কিছু ক্রিয়া করা সম্ভব সে সমস্ত ক্রিয়াগুলো এই সাধক যে আছেন, শ্মশান সিদ্ধ যে সাধক, উনি তান্ত্রিক, সে কিন্তু করে। এবং সে তান্ত্রিকের যে নিয়মাবলী সেগুলো সম্পর্কে আমি পরিষ্কারভাবে জানতেও চাইনি, এবং আমি যেটুকু জানি সেটুকু আমি অতটা এই সব মিডিয়াতে প্রকাশও করতে চাই না। এবং সেগুলো খুবই গুহ্য বিষয়। বেশ কিছু 5টি উপাদান শুনতে পেরেছি আমি, যেটা আমার একদমই জানা ছিল না আগে। সে 5টি অদ্ভুত উপাদান, সেগুলো কি করে যে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গ বা কলকাতা, নিজের পক্ষে কলকাতাতে যখন ঘটনা ঘটা থাকে, এগুলো কোথা থেকে জোগাড় করা হয় সেগুলো আমার জানা নেই। সেগুলো করার মাধ্যমে এই বামন জিনটিকে টেনে নিয়ে আসা হয়, এবং টেনে নিয়ে এসে তাকে কিন্তু যাকে বলা হয় ক্ষতিপূরণ দেওয়া, এদের ভাষায়, যে এদের নাকি যে অসুবিধা হয়েছে তাকে যদি কিছু একটা দিয়ে মিটিয়ে দেওয়া হয়। তাই আমি বলেছিলাম যে বামন জিনরা কিন্তু খুব মানে বস্তুর ওপর খুব অ্যাট্রাক্টেড থাকে, মানে স্বর্ণ বা রৌপ্য বা সোনা রূপো এ ধরনের জিনিসপত্র উপর কিন্তু এদের খুব অ্যাটাচমেন্ট থাকে, দামি জিনিসপত্রের প্রতি। তো এর মধ্যে থেকে একটি উপাদান, খুব সাধারণ উপাদান, সেটা হচ্ছে সোনার কুচি। একটা সোনার কুচি লেগেছিল এই কাজটা করতে। তাছাড়া বেশ কিছু অদ্ভুত জিনিস লেগেছিল, আমি বলতে চাই না, সেগুলো খুবই অদ্ভুত। তো সেই সোনার কুচিটা বললাম, সেই সোনার কুচিটার মাধ্যমে সেই বামন জিনটিকে টেনে নিয়ে এসে তাকে কিন্তু স্যাটিসফাই করা হয়, এবং সে কিন্তু কথা দেয় যে সে আর ফিরে আসবে না, সে একে মাফ করে দিয়েছে। এবং এই ঘটনাটা ঘটে যাওয়ার হচ্ছে মানে এই পুরো ক্রিয়াদি কমপ্লিট হচ্ছে মোটামুটি 8-10 তারিখ নাগাদ, এবং 12-13 তারিখ নাগাদ আমার কথা হয় এবং রাজীববাবুর সঙ্গে কথা হয়, এবং তিনি প্রায় 70% সুস্থ হয়ে গেছেন ওইটুকু সময়ের ভেতরেই। তো এটা খুবই খুবই অদ্ভুত লেগেছে আমার, একদম নতুন ঘটনা। ভাবলাম আপনাদেরকে পুরোটা মনে থাকতে থাকতে রেকর্ড করে পাঠাই। এবং তিনি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন এবং বাড়িওয়ালাকেও ব্যাপারটা জানিয়েছেন। উনি হয়তো ওই বাড়িটায় গিয়ে আর থাকবেন না, উনি সেরকমই আমাকে বলেছেন যে বাড়িটা উনি চেঞ্জ করে দেবেন বা একদম অন্য কোনো এলাকায় চলে যাবেন। কিন্তু উনি বলছেন যে উনি সুস্থ তো পুরোপুরি হয়ে গিয়েছেন, কিন্তু ওনার মনের ভেতর থেকে ভয়টা কিন্তু এখনও যাচ্ছে না।
ওনার রিসেন্ট ওনার সঙ্গে আমার পরশুদিনও কথা হয়েছে। উনি কিন্তু এখনও ওনার মনে হয় যে রাত্রিবেলা যে উনি ওই অদ্ভুত বিকৃত হাসিটা শুনতে পাচ্ছেন, বা মনে হচ্ছে যে কেউ বোধহয় দরজা খুললেই দেখতে পাবো, দরজা খুললেই হয়তো আবার ওরম একটা ভয়ঙ্কর প্রাণী দেখতে পাবো যে ওনার দিকে তাকিয়ে ভেঙচি কেটে দেবে। তো এই টাইপের ওনার ভয় কিন্তু একটা মনের ভেতর সবসময়ই রয়েছে। দিনের বেলায় অসুবিধা হয় না, রাত্রিবেলা ভয় হয়। এর জন্য রাত্রিবেলা এখন উনি কলগুলো দরজা খুলে নিচ্ছেন, মানে যাতে জাস্ট মানুষের একটা উপস্থিতির জন্য। আর জলপাইগুড়িতে এখনও উনি আছেন, তো হতে পারে হয়তো মাসখানেক পর উনি হয়তো আবার কলকাতায় ফিরে আসবেন এবং নতুন কোনো ফ্ল্যাট হয়তো রেন্ট নেবেন। কিন্তু এইরকম অদ্ভুত ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখলাম তার জন্য যে এইটা কিন্তু বাড়ির ভেতর কোনো প্রবলেম নয়, যে বাড়িতে কোনো প্রবলেম ছিল, কিন্তু এইটা একটা অদ্ভুত বিষয় যে আমরা অনেকেই যেখানে সেখানে যত্রতত্র থুতু ফেলে থাকি এবং নোংরা জিনিস ফেলে থাকি। এর আগেও একটি ঘটনা আমি শুনেছিলাম, মনে পড়ছে না আপনাদেরকে বলেছি কিনা, যে মাংসের হাড় ছুঁড়ে মারার জন্য তার কি অদ্ভুত পরিণতি হয়েছিল। যদি না শুনে থাকেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি ঘটনাটা আপনাদের কাছে নিয়ে আসব। তো এই ধরনের জিনিসপত্র যা আমরা ফেলে দিই, যে ধরুন মাংসের হাড় বা ধরুন খাওয়া মাংসের হাড় আর কি, বা এঁটো কাঁটা, বা ধরে নিন এই যে থুতু, যেখানে সেখানে ফেলে দেওয়া কিন্তু ঠিক নয়। কারণ বিশেষ করে সন্ধ্যের পরে, কারণ কখনো কোথায় কি যে থেকে যায় সেটা আমরা বুঝতে পারি না। তার কিন্তু চরম নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের জীবনে পড়তে পারে এবং সেখান থেকে মুক্তি পাওয়া কিন্তু অনেক সময় কঠিন হয়ে যেতে পারে। যদি এই মুক্তি পেতে ওনার একটু দেরি হয়ে যেত, বা ধরুন কথাবার্তা বলতে, বা ধরুন এই সাধক পুরুষকে খুঁজে পেতে ওনার আরেকটু দেরি হয়ে যেত, মানে 7-10 দিন দেরি হলেও কিন্তু হয়তো নাকি রাজীববাবুকে বাঁচানো যেত না। তো আপনাদেরকে সবাইকেই বলবো যে এই বিষয়ে সবাইকে একটু সচেতন থাকা দরকার এবং সাবধানতা মেনটেন করা উচিত। যেমন নতুন কোনো বাড়ি খোঁজার সময় আমাদেরকে সব কিছু বুঝে শুনে নিতে হবে, এবং যেখানে সেখানে এই ধরনের যত্রতত্র এই নোংরা জিনিস ছড়িয়ে ফেলা, ছিটিয়ে ফেলা, থুতু ফেলা, এবং বিশেষত নখ বা চুল যেখানে সেখানে ফেলে দেওয়া, এগুলো কিন্তু একদমই ঠিক নয়। তো যাই হোক, এটাই আমার আজকের ঘটনাটার অদ্ভুত ঘটনা শুনলাম, যেটা খুবই অবিশ্বাস্য, কিন্তু সত্যিকারের ঘটনাটা ঘটে গেছে। তো আপনাদেরকে জানালাম। আপনারা সবাই সচেতন থাকবেন এবং সবাই ভালো থাকবেন, এবং অবশ্যই জানাবেন যে এই ঘটনাটা শুনে আপনাদের কেমন লাগলো। অবশ্যই কমেন্টস করবেন, আমি কিন্তু কমেন্টস দেখি। তো কমেন্টস যদি ভালো পাই তাহলে অবশ্যই নতুন ঘটনা নিয়ে আসবো, আর জানাবেন আপনাদের সবার কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো আমি এখানেই শেষ করছি। আপনাদের কমেন্টস পেলে, আপনাদের লাইকস পেলে, বা আপনাদের মতামত পেলে অবশ্যই আবার ফিরে আসব। চেষ্টা করবেন এই ঘটনাগুলো শেয়ার করতে মানুষের মধ্যে। যত মানুষ জানবে তত মানুষ সচেতন হবে, তত মানুষ কিন্তু এই ধরনের বাজে ঘটনা থেকে বাঁচতে পারবে। তো আজকের মতো আমি চলি। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা। প্রফেসর রয় সাইনিং অফ। আমার কিন্তু প্রফেসর রয়ের এই ঘটনাটা দারুণ ভয়ের লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কিছু যদি বলার থাকে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই লিখতে পারেন। তো প্রথম ঘটনা হলো, এবারে চলে যাব আজকে দ্বিতীয় ঘটনায়, যে ঘটনাটা আমি আপনাদেরকে এখন বলবো। আমি যে ঘটনাটা এখন আপনাদেরকে বলবো সেই ঘটনাটা আমাকে বন্দনা লিখে পাঠিয়েছে, এবং এটাও লিখেছে আসাম থেকে। ও ঠিক যেভাবে ঘটনাটা লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। এবং এই ঘটনাটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, এই যে ঘটনাটা এখন আপনারা শুনবেন এটা কিন্তু একটা মানে খুব অবিশ্বাস্য ঘটনা, কিন্তু আপনারা শুনলে বুঝতে পারবেন যে এরকম বিষয় কিন্তু মানুষের জীবনে হতে পারে। মানে এরকম নয় যে কিছু একটা খারাপ হয়ে গেল মানে যে সেই খারাপটাই মানুষের জীবনে কন্টিনিউ হতে থাকবে, তা কিন্তু সবসময় নাও হতে পারে। ভগবানের আশীর্বাদ যদি মাথার উপরে থাকে, সেই খারাপ জিনিসটা কিন্তু ভালো জিনিসেও কনভার্ট হয়ে যেতে পারে। শুনুন পুরো ঘটনাটা, আপনাদেরও কিন্তু মনে হয় এরকমই কিছু একটা পজিটিভিটি আপনারা পাবেন। তো ও ঠিক যেভাবে ইমেলটা লিখেছে আমি ঠিক সেভাবেই আপনাদেরকে বলছি। বন্দনারা গুয়াহাটিতে থাকে। এবার এই গুয়াহাটির যে জায়গাটায় ওদের বাড়ি, সেই জায়গাটায় মানে একটা পাড়া কালচার মতো রয়েছে, এবং সেইখানে ওর মা পাড়ার প্রায় সমস্ত বাচ্চাদেরকে ওর মা গান শেখায়। যেহেতু ওর মা নিজে গান করেন, মঞ্চে গান, তো সেই জন্য উনি মানে যে ক্লাসিক্যাল যে আর কি গান আছে তো সেটা উনি শেখান। এবার ওদের যে পাড়া, সেই পাড়া থেকে ছেলেমেয়েরা আসে গান শিখতে,
তারপরে আরও পরিচিত কিছু মানুষজন, যেহেতু ওর মা খুব ভালো গান শেখান, তো অনেকের মুখে শুনে, স্কুলে হয়তো শুনেছে। তো এরকমই একটা জায়গা থেকে একটি মেয়ে আসে। মেয়েটি মানে ওদের বাড়ি যেখানে, সেখান থেকে বেশ ডিস্টেন্স আছে, প্রায় 15-20 মিনিটের ডিস্টেন্স। তো মানে ওই সপ্তাহে 2 দিন করে ওর মা গান শেখাতেন। তো মেয়েটির বাবা মেয়েটিকে গাড়ি করে ওদের বাড়িতে ড্রপ করে দিত, বন্দনাদের বাড়িতে। ওর মা গান শেখাতো, আবার ওর বাবা এসে মেয়েটিকে নিয়ে চলে যেত, যেহেতু ওদের বাড়িটা একটু দূরে ছিল, প্রায় 20 মিনিট মতো ডিস্টেন্স হবে বন্দনাদের বাড়ি থেকে। এবার ও যেটা লিখেছে যে ওর মা বহুদিন থেকে কিন্তু ওখানে গান শেখান, এবং আশেপাশে যত প্রোগ্রাম হয় সব জায়গাতেই ওর মা কিন্তু নিজেও গান করেন, এবং স্টুডেন্টদের নিয়ে গানের যে প্রোগ্রাম হয় সেগুলোও করা হয়। এবার যেহেতু বহুদিন থেকে উনি গান শেখান, তো বহু ছেলে মেয়েকে উনি গান শিখিয়েছে, তাদের একটা সেসবের একটা অভিজ্ঞতা তো রয়েছেই। কিন্তু ওনার কাছে ওই একটি মেয়ে যে আসে, তো সেই মেয়েটি মানে প্রথম দিন আসে এবং এসে বলে যে ও এর আগে গান শিখেছে, গান শিখতো, এবং কোনো একটা কারণে সেখানে আরও কন্টিনিউ করতে পারেনি। তো 1 বছরের গ্যাপ ছিল, তো তারপরেও আবার এখানে মানে ওর মায়ের কাছে এসে গান গাওয়াটা আবার কন্টিনিউ করতে চায়। তো ওর মা বলেছে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি আবার 1 বছরই তো গ্যাপ গেছে, তাতে তো কোনো অসুবিধে নেই, তো তুমি আবার নতুন করে গান করা শুরু করো। এবার যে মেয়েটি এসছিল, আমি মেয়েটির নাম আর এখানে রিভিল করছি না, তো মেয়েটির সাথে আর কি যখন কথা হয় ওর মায়ের, তো বুঝতে পারে যে মেয়েটির বাড়িতেও কিন্তু গানের বেশ একটা কালচার আছে। মানে ওর মেয়েটির মাও গান করে, ওর বাবা তবলা বাজায়, মানে একটা মানে এরকম সংস্কৃতির পরিবেশ ওদের বাড়িতে যথেষ্ট রয়েছে। তো স্বাভাবিকভাবেই মেয়েটি যখন মেয়েটিকে বলা হচ্ছে তুমি কি জানো, বা ওর গলাটা কীরকম যখন ওর মা দেখেন, তো দেখছে মেয়েটির গলা কিন্তু বেশ মিষ্টি, ভালোই গান গায়। কিন্তু মেয়েটা না সবসময় খুব ভয়ে ভয়ে থাকে। মানে গান এমনি সময় মেয়েটা খুব স্বাভাবিক, কিন্তু যখনই গানের ব্যাপার হয় বা গান শিখতে যখন আসতো, মানে ওই সময়টুকু ও খুব কীরকম একটা ভয়ে ভয়ে থাকে, খুব একটা বেশি এসব নিয়ে কথা বলতে চায় না। কিন্তু তার বাইরে কিন্তু মেয়েটা খুব একদম প্রাণচঞ্চল, বেশ অ্যাক্টিভ। এবার ওর মা প্রথম প্রথম ভাবতো, যেহেতু ওর মার কাছে নতুন গান শিখতে এসছে, হয়তো সেই কারণে মেয়েটা একটু রিজার্ভ থাকে। তো যাই হোক, মেয়েটি ভালোই গান করছে, যথেষ্ট সুর রয়েছে, সবই ঠিক আছে। এবার মেয়েটিকে বন্দনার মা একদিন জিজ্ঞেস করছে যে তুমি তো ভালোই গান গাও, তোমাদের বাড়িতেও একটা গানের পরিবেশ আছে, তো তুমি প্রোগ্রাম করো না? তো মেয়েটি বলছে না না, আমি কোনো মঞ্চে গান করি না। তো তখন মানে তার আর কি আগে একটা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তো ওর মা তার স্টুডেন্টদেরকে নিয়ে ওখানে পারফর্ম করবেন। তো সেই জন্যই বন্দনার মা মেয়েটিকে বলেছে যে অমুক একটা প্রোগ্রাম আছে, তুমি কি করতে চাও বলো। তো মেয়েটি বলে না 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 না, আমি কোনো মঞ্চে গান টান করবো না, আমি জাস্ট এমনি গানটা শিখবো, মানে আমি বাড়িতেও এমনি গান করতাম, এটুকুই। তোর মা না খুব অবাক হয়ে যায় যে গান শিখছে মেয়েটি, গান গায়, ভালোই গান গায়, এবং সবাই চায় যে এই ধরনের পারফর্মিং আর্ট যেগুলো আছে মঞ্চস্থ করতে, মানে মঞ্চে গান করলে বা নাচ করলে সেটা আরও অনেক বেশি কনফিডেন্স আসে, এতগুলো মানুষের সামনে একটা পারফর্ম করা একটা অবশ্যই একটা ভালো জিনিসই। তোর মা বলছে যে দেখো, আমি তো মোটামুটি সন্ধেবেলার দিকেই প্রোগ্রাম নেবো, তোমার কোনো অসুবিধে হবে না, আর প্রত্যেকেরই বাড়ির লোকেরা থাকবে, তুমি যদি গান করো তোমার বাবা মাও আসবেন, কোনো অসুবিধে নেই। তো মেয়েটি বলে না না, আমি ওরকম করে কিছু করবো না, আমি জাস্ট এমনি গান শেখার জন্যই গানটা শিখছি। তোর মার কিছু বলেনি, বলছে ঠিক আছে তোমার ইচ্ছে, তুমি প্রোগ্রাম করবে না। এবার সেই প্রোগ্রামটা খুব ভালোভাবে বন্দনার মা তার স্টুডেন্টদের নিয়ে করে, ইভেন বন্দনাও সেই প্রোগ্রামে গান করেছিল। এবার মেয়েটিকে ওর মা বলেছিল যে তুমি পারফর্ম না করো, তুমি অ্যাটলিস্ট প্রোগ্রামটা এসো, ভালো লাগবে তোমার। তো ও আসেওনি। এবার ওর মায়ের না একটুখানি মেয়েটাকে অড লাগতো ইন দ্য সেন্স, মেয়েটি গান ভালো করতো, কিন্তু গান নিয়ে না ওর সেরকম কোনো মানে হয় না, এক একজন গান বা নাচ যেটাই করুন সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা থাকে যে আমি এই অবধি করব, এইভাবে করব, বা নিজেকে একটা উন্নত করার একটা যে মন মানসিকতা, দেখুন কেরিয়ার হিসেবে না নিক, কিন্তু তা সত্ত্বেও মানুষের তো একটা থাকে যে আমি এভাবে করব, এত দূর করব, এত দূর যাব, এইগুলো করব। ওকে দেখে মনে হতো যেন ও জোর করে গানটা করতে আসে, মানে বাড়ি থেকে হয়তো ওকে ফোর্স করে যে তুই গানটা শিখতে যা, এরকম টাইপের। কিন্তু তার মানে এটা নয় যে মেয়েটির গলায় সুর নেই বা মেয়েটি গান গাইতে পারে না, তা কিন্তু নয়। ও সবসময় যেন কি ওটা ভয়ে ভয়ে থাকে, এবং এটা কিন্তু বন্দনার মায়ের প্রথম দিনই মনে হয়েছিল। এবার যাই হোক, তো শিখতে এসেছে কিছু, মানে বলতে তো পারছে না কারণ মেয়েটি গান ঠিকঠাকই গাইছে।
এবার একদিন যেটা হলো সেটা হচ্ছে বন্দনার মায়ের একটি সন্দেহ হয় যে মেয়েটা সবসময় এরকম করে থাকে কেন, আর ওকে গান নিয়ে কিছু জিজ্ঞেস করলে কোনো ফিউচার প্ল্যানের কথা জিজ্ঞেস করলেও কিছুই বলতে পারে না, জাস্ট বলে যে আমি জাস্ট গান শিখতে এসেছি, দ্যাটস ইট। তো ওর মা বলছেন যে তুমি কেরিয়ার হিসেবে না নাও, কিন্তু তুমি গান নিয়ে কি ভবিষ্যতে তোমার কি মানে প্ল্যান আছে? তো মেয়েটা বলে যে আমার গান নিয়ে কোনো প্ল্যান নেই, জাস্ট আমি বাড়ি থেকে আমাকে বলেছে আমি তাই জন্য আসি গান করতে। তোর মা বলছে তুমি গানকে ভালোবাসো না, তুমি যে করতে আসো তুমি ভালোই গান গাও, তোমার যথেষ্ট গলায় সুর আছে, তুমি গানের বিষয়টা তাল যা আর কি গান সম্পর্কিত বিষয় তুমি সবই বোঝো, তা শুধুমাত্র বাড়ি থেকে বলছে বলি তুমি গান শিখতে আসো? তো তখন মেয়েটা বলছে যে একটা সময় আমি গানকে ভীষণ ভালোবাসতাম, এবং ওই মেয়েটির যিনি মা ছিলেন, মানে মা আর কি, তো তিনিও একসময় প্রচুর গান করতেন, গানের প্রোগ্রাম করতেন, সব কিছু খুব ভালোভাবে চলছিল। কিন্তু এখন আর বাড়িতে সেই গানের ব্যাপারটা নেই, শুধুমাত্র বাড়িতে ওই একমাত্র যে গান করে, এবং শুধুমাত্র এই বন্দনার মায়ের কাছে সেও গানটুকু প্র্যাকটিস করে, বাকি বাড়িতেও সেরকম একটা করে না। এবার এটা শুনে না ওর মায়ের একটু সন্দেহ হয়, বলতে যে তুমি বলেছিলে যে তোমার বাড়িতে গানের চর্চা হয়। এবার প্রথম দিন যখন ভর্তি হতে এসেছিল তখন কিন্তু মেয়েটির বাবা ওকে নিয়ে এসেছিল, এবং তিনি কিন্তু বলেছিলেন যে আমার প্রিয় গান টান গায়, তো তার পক্ষে তো সম্ভব হয় না, তাই আপনার কাছে ওকে দিচ্ছি, ও 1 বছরের গ্যাপ পড়ে গেছে। তখন বলছে যে তোমার মা যে শুনেছিলাম গান করেন, বলছে না মা একসময় গান করতো, কিন্তু মানে বিগত 10 বছর হয়ে গেছে ওর মায়ের গানের সাথে কোনো যোগাযোগ নেই, মানে 10 বছর উনি একটা গানও গাননি, মানে হাফ এক লাইনও গাননি, এরকম টাইপের। তোর মায়ের না খুব অবাক লাগে। তো প্রথমে ভেবেছে যে নিশ্চয়ই মানে গান করতে গেলে গলার একটা বিশাল ব্যাপার, পুরোটাই গলার ব্যাপার, তো ভেবেছে হয়তো গলায় কোনো সমস্যা হয়েছে বা কিছু। তোকে জিজ্ঞেস করেছে যে গলায় কি তোমার মায়ের কি কোনো সমস্যা আছে, শারীরিক সমস্যা, সেই জন্য উনি করেন না? তো মেয়েটি না তখন কেঁদে ফেলে। মায়ের অড লেগেছে যে আমি তো একটা সাধারণ প্রশ্ন করলাম, এটা কেঁদে ফেললো কেন? আর মেয়েটা কিন্তু ছোট নয়, বড় মেয়ে। তো তখন বলছে যে মানে আমি তোমাকে তো কিছু খারাপ বলিনি, ঠিক আছে তাহলে তোমাকে এসব নিয়ে কিছু বলতে হবে না। তখন বলছে না না ম্যাডাম, বিষয়টা সেটা নয়, আসলে মানে ও তখন বলতে শুরু করে আসল ব্যাপারটা কি। তো বিষয়টা হচ্ছে যে ওর মা একসময় খুব ভালো গান করতেন, এবং আসামের বিভিন্ন মানে জায়গায় উনি গান করতে যেতেন, এবং বেশ ওখানকার আর কি লোকাল যে নামী শিল্পী তাদের সাথে উনি গান করেছেন, মানে গান নিয়ে ওনার বেশ একটা ভালো কেরিয়ার আস্তে আস্তে তৈরি হচ্ছিল। মানে এটা ওর মায়ের বিয়ের আগেকার কথা বলছি। এইবারে আস্তে আস্তে উনি গান করেন, তো এবার তারপরে দেখুন যে গান করে তাকে তো একজন গুরুর কাছে তো শিখতে হয়। তো সেইখানেই ওর মায়ের মা আর কি কিছুদিন এরকমভাবে হয়, তারপর ওনার মায়ের বিয়ে হয়ে যায়, বাচ্চা হয়ে যায়। তো তারপরে উনি একজন গুরুর কাছে আর কি বাড়িতে আর কি তিনি আসতেন গান করাতে, যেহেতু ওর মা ছোট বাচ্চা ছিল, তো উনি বাচ্চা রেখে তো আর মানে গান শিখতে যেতে পারতেন না। তো সেই গুরুজি যিনি ছিলেন সেই গুরুমশাই এসে ওর মাকে গান শেখাতো। এবার ওই যে গুরুমশাই ছিলেন তিনি আবার খুব মানে দাম্ভিক একজন মানুষ ছিলেন, এবং আরও বিষয় হচ্ছে যে তিনি কিন্তু সবাইকে গান শেখাতেন না। মানে কেউ হয়তো ওনাকে বললো যে আমি আপনার কাছে গান শিখতে চাই, মানে সেটা কিন্তু শুধুমাত্র ফিজের উপরে ডিপেন্ড করতো না, ওনার যদি মনে হতো যে না আমি একে গান শেখাবো তবেই উনি গান শেখাতে আসতেন। এবার ঠিক সেরকমভাবেই এই বন্দনার মায়ের কাছে যে স্টুডেন্ট এসেছিল তার মাকে ওই গুরুজি গান শেখাতে এসেছিলেন। এবার প্রথম প্রথম সব কিছু খুব ভালো ছিল। এবার ওই যে গুরুজি ছিলেন তো তিনি তখন ওর মাকে বলে যে তুমি তো এত ভালো গান গাও, তো আমাদের একটা মানে ওনার একটা কোনো অনুষ্ঠান রয়েছে, সেটা কলকাতার একটা কোনো মঞ্চে অনুষ্ঠান ছিল, বলছে যে আমি চাই তুমি গানটা গাও। এবার ওর মা বলছে যে ঠিক আছে, এত ভালো একটা বড় একটা মঞ্চের কথা বলেছিলেন, এবং সেখানে বেশ বড় বড় শিল্পীরা আসবে, এরকম একটা মিডিয়া কভার করবে, এরকম একটা বেশ বড় সড় অনুষ্ঠানের আর কি বিষয়ের কথা বলেছিল। তো উনি বলেন যে দেখুন আমি তো করতে পারবো না, আমার বয়স হয়ে গেছে আর আমার এখন শরীর দেয় না, কিন্তু আমি চাই তুমি গিয়ে গানটা করো, প্রোগ্রামে অংশগ্রহণ করো। তো ওর মা দেখেছে খুব ভালো একটা সুযোগ, তো বলেছে ঠিক আছে আমি যাব। এবার বিষয় হচ্ছে যেহেতু সেই সময় মানে ওই মেয়েটি ছোট ছিল, ওর মার তখন অবশ্যই বাচ্চার প্রতি বেশি কনসেন্ট্রেশন ছিল। এবার যে অনুষ্ঠান আর কি, যে অনুষ্ঠানে যাওয়ার কথা ওদের আসাম থেকে ট্রেনে করে কলকাতা আসার কথা, এবং তার পরের দিন প্রোগ্রাম।
এবং থাকার সব বন্দোবস্ত ওই যেখানকার আর কি প্রোগ্রাম সেখান থেকেই ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু বিষয় যেটা হলো সেটা হচ্ছে যে সেই দিন ওই মেয়েটির একটু শরীর খারাপ হয়ে যায়। এবার ওদের কথা ছিল যে মেয়েটি তো যাবেই তার বাবা মায়ের সাথে, মানে মা যিনি পারফর্ম করবে তিনি যাবে, তার হাজবেন্ড যাবে এবং মেয়েটিও যাবে। কিন্তু ঠিক আগের দিন মেয়েটির খুব শরীর খারাপ হয়, ছোট ছিল। এবার ওরা তো খুব চিন্তায় পড়ে যায় যে কি হবে, তো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যায় যে ঠিক আছে ডাক্তার ওষুধ দেবে, তারপরে মেয়েটিকে ওষুধ দিয়ে কিছু মানে একটু ধাতস্থ হলে তারপরে ওকে নিয়ে বেরোনো হবে। কিন্তু বিষয় যেটা হলো, ডাক্তারের কাছে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু ওর আরও শরীর খারাপ বেড়ে যায় এবং ডাক্তারবাবু খুব সাময়িক ঠেকনা দেওয়ার জন্য একটা ওষুধ দেয়, ওষুধ দিয়ে বলে যে আপনারা ভালো করে টেস্ট করান, আমার মনে হচ্ছে এই যে জ্বর হয়েছে জ্বরটা কোনো অন্য কিছুর জন্য জ্বরটা হয়েছে। এবার সঙ্গে সঙ্গে ওরা সেখানে ওই ওষুধটা খাইয়ে ওকে নিয়ে একটা হাসপাতাল ছিল প্রাইভেট, সেখানে যায় এবং সেখানে গিয়ে ওর ব্লাড টেস্ট হয় এবং সেখানে একটা ফ্লু জাতীয় একটা কিছু জ্বর ধরা পড়ে এবং যেটার জন্য তারা 5 দিন কিন্তু ওষুধ খেয়ে যেতে হয় এবং খুব সাবধানে থাকতে হয়, জল বেশি করে খাওয়াতে হয়, এরকম ব্যাপার। এবার বুঝতেই পারছেন পরের দিন ওদের ট্রেনে করে ওদের আসাম থেকে কলকাতা আসার কথা এবং তারপরের দিন প্রোগ্রাম, আর এদিকে বাচ্চাটার এরকম শরীর খারাপ। তো স্বাভাবিকভাবেই বাড়ির থেকেও সবাই বললো যে এই অবস্থায় কিন্তু বাচ্চাটাকে নিয়ে যাওয়া যাবে না। আর যেহেতু ও ছোট ছিল মেয়েটা, ফলে ওর মায়ের পক্ষ বাচ্চাকে রেখে প্রোগ্রাম করতে আসার কোনো প্রশ্নই উঠত না। তো ওর মা সঙ্গে সঙ্গে যে গুরুজি ছিল তাকে ফোন করে বলে যে আমি যেতে পারছি না। এবং মানে এই যে কথাটা উনি বলেছেন যে আমি যেতে পারছি না, সেটা উনি গুরুজিকে ফোন করার উদ্দেশ্যেই ফোনটা করেছিলেন, কিন্তু সেই সময় উনি বাড়িতে ছিলেন না। তো ওনার বাড়ির কোনো একজন ব্যক্তি ধরেছিল ফোনটা এবং তাকে যখন ওর মা বলে যে আমি এরকম যেতে পারছি না, গুরুজিকে একটু বলে দেবেন, কারণ ওর মায়ের কাছে তখন সময় খুব কম, মেয়ে অসুস্থ, মেয়েকে দেখতে হচ্ছে। তো সেও বলেছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলে দেবো। এবার ওর মা নিশ্চিন্ত যে আমি ফোন করে দিয়েছি, আমার রেসপন্সিবিলিটিটা আমি করে দিয়েছি, এবার আমি মেয়ের দিকেই পুরোপুরি আমার কনসেন্ট্রেশনটা দেব। এবার যে ফোনটা ধরেছিল সে গুরুজিকে কিন্তু উনি বাড়ি আসার সাথে সাথে ব্যাপারটা জানায়নি। এবার ওর মা তো নিশ্চিন্ত। এবার পরের দিন যখন গুরুজি ফোন করেন, খুব রেগে রেগে ফোন করেন যে কি ব্যাপার, তুমি আমাকে একবারও জানালে না, তুমি কি পৌঁছে গেছো? তখন ওরা বলছেন পৌঁছে গেছি, আমি তো যাইনি, আমি তো আপনার বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছিলাম। এবার উনি না মানে প্রচণ্ড রেগে গেছে, বলছে যে কি তুমি এত বড় একটা অনুষ্ঠান, আমি তোমার জন্য আমি সবাইকে বলে রেখেছি যে আমার একজন স্টুডেন্ট এখানে পারফর্ম করবে, সবাইকে আমি বড় মুখ করে বলেছি, আর তুমি বলছো তুমি যাওনি? তখন বলছে না আমার মেয়ে অসুস্থ। তো উনি না তখন মানে ওনার মেয়ে অসুস্থ, ওনার বাড়িতে কী চলছে উনি আর সেসব মানে শোনার মতো অবস্থাতেই ছিলেন না। উনি এত রেগে গেছেন, উনি বলছেন যে তুমি এত বড় একটা কাণ্ড ঘটালে, আমাকে একবার জানালে না, আর আমি তোমার জন্য এত বড় সুন্দর করে ব্যবস্থা করলাম, তুমি সেটাকে এরকম এরকম করলে, তোমার সাহস হলো কী করে? এই বলে ওর মাকে অনেক কথা বলে। এবং এইসব কথা বলতে বলতে ওর মা যত বলছে যে আমি ফোন করেছিলাম, আমি আপনার বাড়ি কেউ একজন হয়তো ধরেছিল ফোনটা, তো তখন সে মানে শুনতেই পাচ্ছে, সে নিজের কথাই বলে যাচ্ছে এবং বলতে বলতে উনি তখন বলে যে তুমি ভালো গান করো আমি জানি এবং সেই জন্য তোমার খুব অহংকার, তাই না? তুমি দেখবে তোমার বাড়িতে আর কোনোদিনও কোনো গান হবে না, কেউ গান করতে পারবে না, যেই গান করতে যাবে কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো মঞ্চে হোক তার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। মানে সে না মানে রাগের বশে সে একটা মানে অভিশাপ দিয়ে বসে এরকম টাইপের। সে বলছে যে তোমার এত বড় সড়ো, তুমি এত দম্ভ হয়ে গেছে, তুমি তোমার গুরুকে মানো না? আমি তোমার জন্য এত কষ্ট করে মানে এই প্রোগ্রামটায় সবাই কিন্তু চান্স পায় না পারফর্ম করার, আমি তোমার জন্য লড়াই করে একটা জায়গা তৈরি করেছি যাতে তুমি সেখানে যাও, সবাই তোমার গান শুনবে, ভালো বলবে, তো কত বড় একটা সুযোগ তুমি পেতে, আর তুমি আমাকে না, তুমি গেলে না এবং তুমি আমাকে জানালেও না। এই বলে সে বলে যে তোমার বাড়িতে কেউ গান করতে পারবে না, যদি বা করেও সে গান কিন্তু কেউ মঞ্চস্থ কেউ করতে পারবে না, সে গান সে তাকে ঘরেই শিখতে হবে, ওই অবধি সীমাবদ্ধ থাকবে। এই বলে সে ফোন রেখে দেয়। এবং তারপরে ওই গুরুজি উনি মানে জানতে পারে যে তিনি লখনৌতে কোথাও একটা চলে যায়। এবার এর মাঝখানে ওই ভদ্রমহিলা অনেকবার চেষ্টা করে তার গুরুজির সাথে যোগাযোগ করার, তাকে মানানো, তার রাগ ভাঙানোর, কিন্তু উনি আর সেই সুযোগটা পাননি। এবং অদ্ভুতভাবে এরপরে ও তো সুস্থ হয়ে গেল, ওর মা আবার গান শুরু করলো। খুব অদ্ভুতভাবে ওর মা যখনই কোনো প্রোগ্রামে গান গাইতে গেছে, নয় তার আগের দিন শরীর খারাপ হয়ে গেছে, নয় আগের দিন উনি পড়ে গেছে বা বাড়িতে কিছু একটা ঘটনা ঘটেছে,
এইরকম করে দুটো বছর ওর মা যখনই কোনো প্রোগ্রামে বা কোনো মঞ্চে গান করার প্ল্যানিং হয়েছে ততবারই কিন্তু কোনো না কোনো দুর্ঘটনা ঘটেছে এবং সেটা হয়নি। এবং এটা যখন পরপর মানে 2 বছর এভাবে হতে থাকে তখন ওর মা বুঝে যায় যে এইটা আর হয়তো কোনোদিন সম্ভব নয়। তো তারপর থেকে উনি আস্তে আস্তে গানটা পুরোপুরি ছেড়ে দেন এবং উনি ওনার মেয়েকে প্রথমে দিকে একটু গান শেখাতেন এবং তারপরে উনি ওনার মেয়েকে একটা টিচারের কাছেও ভর্তি করেছেন, কিন্তু সেই টিচারও বলতো যে আমি সব জায়গায় পারফর্ম করি, তো তোমার মেয়েকেও পারফর্ম করতে হবে। তো সেই চাপে পড়ে উনি কিছুদিন পরে মেয়েকেও ওই জায়গা থেকে গান শেখানোর ওখান থেকে ছাড়িয়ে দেন। ছাড়িয়ে দিয়ে বন্দনার মায়ের কাছে 1 বছর পরে জাস্ট যাতে গানটা ওর থেকে চলে না যায়, যেহেতু ওর মাও খুব গান ভালোবাসতো, ওই মেয়েটিও গানকে খুব ভালোবাসতো, তো সেই জন্য এটা হয়। তো তখন মেয়েটা বলছে যে লাস্টবার ও যখন মানে একবার ট্রাই নিয়েছিল যে আমি গান করব, তো অদ্ভুতভাবেই মেয়েটার ঠিক মানে স্টেজে ওঠার 5-6 ঘন্টা আগে ওরা যখন একবার মানে প্র্যাকটিস করে তখন মেয়েটার গলার অদ্ভুতভাবে খুব জোরে বিষম খায় এবং এমনই বিষম খায় যে ওর গলা চিরে রীতিমতো মানে রক্ত মতো চলে আসে মুখে। এবং তারপরে ওর বাবা মা খুব ভয় পেয়ে যায়, ওকে ডাক্তার দেখানোর সমস্ত টেস্ট হয়, বলছে কোনো কিছু না, ওর গলাটা ওই সময় চিড়ে গেছিল। এবার কেন শুধু শুধু গলা চিড়ে গেল, কি হলো, কিচ্ছু বোঝা গেল না। তারপর থেকে ও আর কোনো প্রোগ্রাম করবে না ঠিক করে নিয়েছে। তো বন্দনার মা ব্যাপারটা শুনে বলছে তো ভারী অদ্ভুত ব্যাপার। আর উনি গুরুদেব, মানছি গুরুজির খারাপ লেগেছিল, ওনার মনে হয়েছে এখানে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আর সত্যি কথা বলতে এই ধরনের কথা উনি একজন গুরু হয়ে সে তার শিষ্যাকে বলছেই বা কী করে, এটা তো ঠিক না। তো তখন ওর মা একজন বললো যে ঠিক আছে, তোমাকে এখন পারফর্ম করতে হবে না, আমি দেখছি তোমাকে এই বিষয়টা থেকে কি আমি সাহায্য করতে পারি, যেখান থেকে তুমি এই ব্যাপারটা থেকে সরে আসতে পারো, তোমাদের জীবনে বা তোমাদের পরিবারে এই যে অভিশাপটা রয়েছে এটা থেকে তোমাকে কি করে বার করা যায় আমি দেখছি। তো তখন ওর মা সারা রাত চিন্তা করে যে কি করা যায়। তো সেই সময় ওর মায়ের মাথায় একটা চিন্তা আসে। তো তখন ও বলল যে ওই মেয়েটিকে বলে তুমি তোমার মাকে নিয়ে একদিন আমার এখানে এসো। তো মেয়েটি ওর মাকে নিয়ে আসে। তো তখন বলছে যে দেখো, আমি সবই শুনেছি, আপনার মেয়ে সবই বলেছে, আপনি একটা কাজ করুন, আপনি তো গুরুদেবজির সাথে মানে আপনার যে গুরুদেব ছিল তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, আপনি তো পারেননি, তো সেই চেষ্টাটা আপনি আপনার মতো এখন আবার নতুন করে চালিয়ে যান। আর দ্বিতীয় হচ্ছে, যেহেতু আমরা মা সরস্বতীকে বাগদেবী বলি, তো উনি বললেন যে তুমি মা সরস্বতীর কাছে একটা মানে নিজের ভুল যেটুকু তোমার দিক থেকে যেটুকু ভুল হয়েছে সেই ভুল স্বীকার করে তুমি মায়ের কাছে তুমি আর তোমার মেয়ে একটা পুজো দাও, নিজেরাই পুজোটা করো বাড়িতে, এবং মাকে মনের কথা জানাও, নিশ্চয়ই মা তোমাদেরকে এই অভিশাপ থেকে মুক্তি দেবে। তো সত্যি সত্যি ওরা কিন্তু মানে ওই মেয়েটি এবং মেয়েটির মা বাড়িতে মা সরস্বতীর মূর্তি, সেই সময় কিন্তু মা সরস্বতীর পুজোর টাইম ছিল না, মূর্তি এনে মায়ের পুজো করে এবং পুজো করে মায়ের কাছে অবশ্যই নিজের মানে মনে যেটা ছিল সেটা জানিয়েছে, মনস্কামনা জানিয়েছিল। এবং অদ্ভুতভাবে ওই পুজো দেওয়ার, ওরা নিজেরাই দুজনে মিলে পুজোটা করে এবং পুজো দেওয়ার 1 সপ্তাহের মধ্যে হঠাৎ করেই মানে উনি সেই গুরুদেবজির ফোন নাম্বার, মানে অনেকেই বলে ঠলে রেখেছিল, তো সেখান থেকে উনি ফোন নাম্বার জোগাড় করে, এবং তখন ওনার আরও অনেক বয়স হয়ে গেছে। তো সেই গুরুদেবজির সাথে কথা হয় এবং সেই গুরুদেবজি ততদিন ওনার রাগও পড়ে গেছে, উনি নিজে তখন ওর মায়ের কাছে নাকি ক্ষমা চায় যে সত্যি আমার হয়তো তোমাকে এরকম বলাটা উচিত হয়নি। এবং অদ্ভুতভাবে তারপর থেকে মানে ওর মা প্রথমে মেয়েকে করতে দেয়নি, উনি নিজে একটা মঞ্চে প্রোগ্রাম করেন। অদ্ভুতভাবে কোনো রকম কোনো বাধা বিপত্তি আসেনি, কোনো শরীর খারাপ হয়নি, বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটেনি, কিচ্ছু হয়নি, উনি কিন্তু খুব ভালোভাবে গানের প্রোগ্রাম করেন। এবং তারপর থেকে কিন্তু মেয়েটিও আস্তে আস্তে গানের প্রোগ্রাম করা শুরু করে এবং ওদের জীবনে যে অভিশাপটা ছিল সেটাও কিন্তু মনে হয় মা সরস্বতী নিজেই কাটিয়ে দিয়েছিলেন। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।